শুভ সন্ধ্যা। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগ এবং বিবিসি বাংলার আয়োজন নির্বাচনী সংলাপের রাজশাহী মহানগরীতে দ্বিতীয় আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামাল আহমেদ। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচার করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের 15 জন মেয়র প্রার্থীর মধ্যে আজ যে 7 জন এখানে উপস্থিত আছেন তারা হচ্ছেন মোহাম্মদ মাসুদুল হক ডুলু, মোহাম্মদ রায়হানুর রহমান, মোহাম্মদ রেজাউন নবী দুদু, মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ফরমান আলী এবং মোহাম্মদ মোসাদ্দেক হোসেন। ব্যালটে নামের বর্ণানুক্রম অনুসারে এর আগে যে 8 জন প্রার্থীর নাম থাকছে সেই আখতারুজ্জামান বাবলু, AHM কামরুজ্জামান লিটন, খায়রুজ্জামান লিটন, নাসির আহমেদ বিদ্যুৎ, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল মতিন খান, মোহাম্মদ আবুল কালাম আজাদ বাবু, মোহাম্মদ এনামুল হক এবং মোহাম্মদ দুরুল হুদা গতকাল একই সময়ে এই একই স্থানে রাজশাহীর আরও কিছু নাগরিকের মুখোমুখি হয়েছিলেন। সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিবিসির পক্ষ থেকে রাজশাহীর নাগরিকদের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা গেছে যে রাজশাহীবাসীর মধ্যে সবচাইতে উদ্বেগের বিষয়, নগর জীবনের যে উদ্বেগের বিষয় সেগুলোর মধ্যে রয়েছে পানি সরবরাহের সমস্যা, ড্রেনেজের সমস্যা, মশার উপদ্রব, পয়ঃনিষ্কাশনের অব্যবস্থা, আবর্জনা অপসারণের ক্ষেত্রে সমস্যা এবং সড়কগুলোর অপ্রশস্ততার বিষয়গুলো। এসব বিষয়ের মধ্যে 2-1টি বিষয় সম্পর্কে মেয়র প্রার্থীদের পরিকল্পনার কথা আমরা শুনব। প্রথমেই এ ধরনের বিষয় সম্পর্কিত একটি প্রশ্ন করছেন মোসাম্মদ নাসরিন সুলতানা। মোসাম্মদ নাসরিন সুলতানা। রাজশাহী শহরের রাস্তাগুলো ভাঙার পর ঠিক করতে এত সময় লাগে কেন? আমি দুঃখিত, আমরা ভুল প্রশ্নটা নিয়েছি। আসলে প্রথম প্রশ্ন হবে মোহাম্মদ রশিদুল ইসলাম। মোহাম্মদ রশিদুল ইসলাম। আপনি মেয়র নির্বাচিত হলে রাজশাহী মহানগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা স্থায়ীভাবে সমাধানে কি ব্যবস্থা নেবেন? রাজশাহী মহানগরীতে মেয়র নির্বাচিত হলে পানি সমস্যার স্থায়ী সমাধানে কি ব্যবস্থা নেবেন, এটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের প্রথমেই মোহাম্মদ রায়হানুর রহমান। পানি এবং ব্যবহৃত পানি, এই পানিকে রিসাইক্লিং সিস্টেমে যদি আনা যায় তাহলে এই সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব। আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেবল প্রসেস। রাজশাহীতে ইতিপূর্বে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হওয়ার কথা ছিল, সেগুলো কিছুটা বাস্তবায়িত হয়েছে, কিন্তু দুর্নীতির কারণে সেটা যেহেতু আজকে অব্যবস্থাপনায় পর্যবসিত হয়েছে, মানুষ কষ্ট করছে। আগামী দিনে যদি দুর্নীতি রোধ করতে পারি আমরা সবাই মিলে, তাহলে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়নের মাধ্যমেই সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব এবং আমার সেই ধরনের একটা পরিকল্পনা আছে। মোহাম্মদ রায়হানুর রহমানের কাছে তার পরিকল্পনা বিষয়ে যদি কোনো সরাসরি প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি মেয়র হলে আপনি যে প্রতিশ্রুতি দিলেন যে নগরীর পানি সমস্যা দূর করবেন, এই জন্য আপনি কতদিনের মধ্যে এই পরিকল্পনা নেবেন? আপনি কতদিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন বা পরিকল্পনা গ্রহণ করে চূড়ান্ত করতে পারবেন এবং তারপর বাস্তবায়ন করবেন? এই মুহূর্তেই আমি বলে দিতে পারি না যে আগামী 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে এটা করে দিব, কারণ এটা আমার একক ব্যাপার নয়, এটা সরকারের ব্যাপার এবং রাজশাহীবাসীর প্রয়োজনের ব্যাপার। রাজশাহীবাসী যদি প্রয়োজন বোধ করে সেইভাবে জোর দাবি জানাবে এবং সেই দাবি তাদের মুখপাত্র হিসেবে সরকারের সাথে বার্গেনিং করে যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। তার মানে এই পুরো পরিকল্পনাটাই সরকারের উপর নির্ভরশীল হবে, আপনি বাস্তবায়নের জন্য অন্য কোনোভাবে অর্থায়নের কথা ভাবছেন না? নিশ্চয়ই, যদি রাজশাহীবাসী মনে করে এবং সরকার যে ফান্ড দিবে সেই ফান্ডটাকে কাজে লাগানোর জন্য প্রায়োরিটি বেসিসে এখানে উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ। মোহাম্মদ মাসুদুল হক ডুলু, আপনার কি পরিকল্পনা পানি সমস্যার স্থায়ী সমাধানের জন্য? আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমি প্রথমেই সিটি কর্পোরেশনের বর্তমানে পানি সাপ্লাইয়ের কি ধরন আছে সেটা আমি দেখব। এটা দেখার পরে আমার নাগরিকের এই 8 লক্ষ মানুষের যে মানে বিশুদ্ধ সুপেয় খাবার পানি যেটা প্রয়োজন সেটাকে মেটানোর জন্য আমি বৃহত্তর একটা সুন্দর পরিকল্পনা হাতে নিয়ে এবং একটা টেকসইভাবে এর অবকাঠামো গড়ে তোলে আমি নগরবাসীর জন্য আর্সেনিক মুক্ত
আয়রন মুক্ত সুপেয় খাবার পানির ব্যবস্থা করব। মোহাম্মদ মাসুদুল হক দুলুর এই পরিকল্পনার বিষয়ে যদি সরাসরি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ আপনি। আসলে কিভাবে করবেন? এখন বর্তমানে 46টা অলরেডি পাম্প আছে যে পানি তোলা হচ্ছে যেটা থেকে, আর 4টা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সবগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার থেকে হচ্ছে। আপনার পরিকল্পনা কি শুধু গ্রাউন্ড ওয়াটারই না অন্য কিছু? শুধু আবার কি যদি সেটা যদি- মাটির নিচের থেকে পানি উত্তোলন করে করবেন না অন্য কোনোভাবে করবেন? মোহাম্মদ মাসুদুল হক দুলু। এটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমাদের নিচে পানি তুলতে তুলতে তো আমাদের দেশের প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা চলে এসছে আর কি। হ্যাঁ, আমরা আমাদের ধারে কাছে পদ্মা নদী, এই পদ্মা নদীর পানিকে আমরা সুপেয় খাবার পানি হিসাবে, বিশুদ্ধ খাবার পানি হিসাবে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার অবশ্যই উদ্যোগ নেব, এবং এর জন্য আমরা বিভিন্ন বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে আমরা সেই পানিটাকেই আগে ব্যবহার করব, তারপরে প্রয়োজনে আমরা মাটির নিচের পানিকে ব্যবহার করব। ধন্যবাদ। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, আপনার কি পরিকল্পনা? পানি, মিঠা পানির সম্পর্কে আমি বলতে চাই যে রাজশাহী সিটি কর্পোরেশনের ইতিমধ্যেই 46টি গভীর নলকূপ রয়েছে। পাশাপাশি আপনারা জানেন, নগরবাসী জানেন যে একটি সারফেস ওয়াটার পদ্মা থেকে একটি টেন্ডার হয়েছে, সেটি এই মিঠা পানির লাইনে বা তার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সেটি সংযোগ করা হবে। আমি মনে করি যে এটি পর্যাপ্ত নয়, এটি একটি প্রকল্পের মধ্যে বাস্তবায়ন হচ্ছে। আগামীতে আমি যদি মেয়র নির্বাচিত হই, তাহলে সম্পূর্ণ প্রকল্প তৈরি করার জন্য আরও একটি পূর্বে ইতিমধ্যেই সেটির কর্মকাণ্ড চলছে, এবং পশ্চিমে যদি আরেকটি করা হয়, আমার বিশ্বাস যে আর উত্তরে যদি আরেকটি করা হয় আমাদের নহাটা নদীর সাইডে, তাহলে আমার বিশ্বাস যে রাজশাহীর পানির যে সমস্যা আজকে মানুষের, নগরবাসীর কাছে একটি সমস্যা বলে চিহ্নিত হয়েছে, আমার বিশ্বাস যে আগামী 5 বছরে সেই সমস্যা থাকবে না। মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ আপনি। কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত থেকে এসব কাজ আপনি কতটুকু সম্পাদন করতে পারবেন বলে মনে করেন? না, কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত থেকে আপনি করতে পারবেন? অবশ্যই পারবো, কেননা রাজশাহী সিটি কর্পোরেশনের এই 10 লাখ অধ্যুষিত মানুষকে নিয়েই আমাদের এই এলাকার মানুষের যে সমস্যা সেগুলি চিহ্নিতকরণ সর্বপ্রথম, এবং সেটি কেন্দ্রীয় সরকারকে বোঝানো, এটি হলো তার নেতৃত্বের যোগ্যতা এবং জনগণকে সম্মানিত করা। পাশাপাশি আমি মনে করি যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রধান সমস্যাগুলি আমি যদি সরকারকে বোঝাতে পারি, তাহলে অন্য সমস্যার প্রসঙ্গ নয়, পানি সমস্যার প্রশ্নে আপনার কেন্দ্রীয় সরকারের অর্থায়নের উপরে যদি আপনার প্রকল্প নির্ভরশীল হয়, তাহলে কিভাবে আপনি অবশ্যই প্রভাবমুক্ত কেন্দ্রীয় ভাবে এটা সরকারের করবেন? উপর তো আপনাকে যে কোনো জিনিসই নির্ভর হতে হবে এবং প্রকল্পের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনু। আমাদের দেশে 80% রোগী হচ্ছে পানিবাহিত। আমরা যদি বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারি, তাহলে 80% রোগকে আমরা মোকাবিলা করতে পারবো নগরবাসীর কাছে। আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে যে কাঁঠালবাড়িয়া থেকে একবারে কাটাখালী পর্যন্ত আমাদের পর্যাপ্ত পানি সংরক্ষণ করতে হবে, এবং সেটা আমরা শোধনাগারে নিয়ে গিয়ে সেটা সাপ্লাইয়ের ব্যবস্থা করতে। আমাদের রাজশাহী শহরে 1,25,000 ঘনমিটার পানি আমাদের প্রয়োজন প্রতিদিন। তাহলে আমরা যদি বিশুদ্ধ পানি সরবরাহ করি, তাহলে সেই জায়গাটায় অপচয় হবে। আমাদের সেই জন্য 2টা লাইন থাকতে হবে, একটা হচ্ছে পানির খাওয়ার জন্য, একটা হচ্ছে ব্যবহারের জন্য। তাহলে এই 2টা লাইনের আমাদেরকে সংযোজন করতে হবে, এবং আমাদের শোধনাগারে যে বিশুদ্ধ পানি যে ব্যবহার যেটা করতে হবে সেটা বিশুদ্ধ থাকবে, সেখানে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, ক্লোরিন থাকবে না, ম্যাঙ্গানিজ থাকবে না, আয়রন থাকবে না, সেটা একবার দূষণমুক্ত একটা সুন্দর একটা পানি আমরা এটা করতে পারি। মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনুর কাছে যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে, হ্যাঁ একদম সামনের সারিতে। আপনি যে পরিকল্পনার কথা বলছেন সেটা কি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবেন, নাকি ক্ষমতায় থাকার পর আবার বলবেন অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমাকে আবার একটি সুযোগ দেন? আপনি কি 5 বছরের মধ্যে মেয়রের যে মেয়াদ তার মধ্যে শেষ করতে পারবেন আপনার পরিকল্পনা? অবশ্যই কর্পোরেশনের যে অপচয়টা হচ্ছিল, সেই অপচয় যদি আমরা রোধ করতে পারি, অবশ্যই 100% কনফার্ম আমরা পারবো। ধন্যবাদ। মোহাম্মদ ফরমান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী সিটি কর্পোরেশনের আমাকে যদি হাসমার্কা প্রতীকে জয়যুক্ত করেন,
তাহলে আমি সর্বপ্রথমে 2 মাসের মধ্যে সিটি কর্পোরেশনের আয় ব্যয়ের হিসাবটা আপনাদের তুলে সুশীল সমাজ এনজিও সবাইকে নিয়ে পানি 30টা ওয়ার্ডের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে 5 বছরের মধ্যে সবার পানি নিশ্চিত করবো আর্সেনিক মুক্ত। তারপরে কেমিস্ট, দক্ষ কেমিস্ট, আরও প্রযুক্তিবিদ যাদের দিয়ে স্থায়ীভাবে ওয়াটার প্ল্যানের ব্যবস্থা করব। কোনো সম্পূরক প্রশ্ন? হ্যাঁ, আপনি। আমরা আর্সেনিক মুক্ত পানি পাবো, কিন্তু আমরা কি আয়রন মুক্ত পানি পাবো? মোহাম্মদ ফরমান আলী, আয়রন মুক্ত পানি কি দিতে পারবেন? আমি যখন দক্ষ কেমিস্ট, পরিবেশবিদ এদেরকে নিয়ে বসবো, তখন অবশ্যই তারা আপনাদের জেনে সব মুক্ত একবারে সুন্দর পানি খেতে পারেন, যে পানি দ্বারা কোনো প্রকার আপনাদের সমস্যা হবে না, এমনকি ওই পানি দ্বারা এটা মেডিসিন হিসাবে কাজ করবে। ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনার কি পরিকল্পনা? আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মেয়র প্রার্থী। আমি মেয়র নির্বাচিত হলে আমি পানি বিভাগের সহিত সভা করব এবং আমি জানব যে 8 লক্ষ মানুষের জন্য হাউ মাচ কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড, এটা প্রথমত জানব। বর্তমান যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থায় কতটুকু পানি সরবরাহ করা হচ্ছে, রিমেনিং যে পানিটা 77% মানুষ পানি পাচ্ছেন, কিন্তু 1/4 মানুষ পানি পাচ্ছেন। তাহলে 1/4 পাচ্ছে না, 1/4 পানি আমি 2 শালা পরিকল্পনার মধ্যে, অর্থাৎ উইদিন 2 ইয়ার্সের মধ্যে এটা কমপ্লিট করব। মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে কোনো সম্পূরক প্রশ্ন? হ্যাঁ, আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বলছেন যে পদ্মা নদী থেকে পানি সংগ্রহ করেন, পদ্মা নদীতে পানি নাই, মানে পানি কোথা থেকে সংগ্রহ করবেন আপনারা, এই জিনিসটা জানতে চাচ্ছি। পানি কোত্থেকে সংগ্রহ করবেন আপনি? পানি আমি 2 ভাবে সংগ্রহ করব। প্রিয় নগরবাসী, আপনারা জানেন বর্ষাকালে আমাদের প্রচুর বৃষ্টি হয়, সুতরাং এই বৃষ্টিকে আমরা যদি পুকুরের ব্যবস্থা করি, ট্যাঙ্কের ব্যবস্থা করি, তাহলে বর্ষাকালে এই পানিগুলোকে আমরা রিজার্ভ করতে পারি। রিজার্ভেশন এবং অন্য সময় কিছু উত্তোলন, এই দুইয়ের সমন্বয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ করে এটাকে সরবরাহ করা। ধন্যবাদ। মোহাম্মদ রেজাউন নবী দুদু, আপনার কি পরিকল্পনা? আমি যেহেতু কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আছি, কর্পোরেশনে বর্তমানে গভীর নলকূপ 46টা আছে, 4টা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আছে, আর সারফেস ওয়াটার প্ল্যান শ্যামপুরে একটা প্রক্রিয়াধীন আছে, যেটা নদী থেকে পানি তোলা হবে। এই পানিটা টোটাল পানি 25% হবে এবং পানিটা তোলা হচ্ছে যে জায়গায়, এটার 15 বছরের একটা ফিজিবিলিটি স্টাডি করে, মানে ওই জায়গায় সবসময় পানি থাকে। আমি মনে করি এরকম আরেকটা সারফেস ওয়াটার প্ল্যান্ট আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তাহলে নগরবাসীর মানে পানির চাহিদা থাকবে না। যদি কোনো সম্পূরক প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ, আপনি। ইতিপূর্বে নির্বাচিত মেয়রগণও আমাদেরকে বলেছিলেন যে মানে পানির সমস্যাটার দিকে আসলে তাকাবেন, কিন্তু আসলে অনেক ওয়ার্ডই আছে যেখানে পানির সংকটটা খুবই প্রচুর। তো আপনি কি জানতে চেষ্টা করবেন মেয়র হওয়ার পরে যে মানে সবগুলো ওয়ার্ডই পানির সুবিধা পেলেও না বঞ্চিত হলো? আপনি মেয়র যদি নির্বাচিত হন তাহলে আপনি কি নিশ্চিত করতে পারবেন যে সবগুলো ওয়ার্ডেই আসলে পানি যাচ্ছে কিনা? কারণ এর আগে অন্য যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। অবশ্যই পারবো। অনেক ওয়ার্ডে আমরা লাইন দিয়েছি, পানি নেওয়ার লোক নাই, এ অবস্থায় আছে। লাইন দিয়েছেন, পানি দেওয়ার লোক, পানি নেওয়ার লোক নেই নাই। তো সেখানে কেন লাইন দেওয়া হয়েছিল? আপনি তো মানে ছিলেন। এটা আমরা যেহেতু অনুন্নত 29, 30 মানে লাইনগুলি টানা আছে, কিন্তু মানে গ্রাহক নাই। যেখানে পানি দরকার সেখানে লাইন না টেনে যেখানে পানির গ্রাহক নেই সেখানে আপনারা লাইন টেনেছিলেন। লাইন টানা কেন নেওয়া হয়েছিল? অনুন্নত যে জায়গাগুলি আমাদের উদ্দেশ্য যে তাদেরকে আমরা সবসময় অ্যাডভান্টেজ দিই, কারণ ওগুলি এগিয়ে নিয়ে আসতে হবে, তো ওই ওয়ার্ডগুলি
পশ্চাৎপদ এলাকাগুলোকে এগিয়ে আনার লক্ষ্যে আপনারা লাইন দিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো গ্রাহক পাননি। হচ্ছে, এখন তো বাড়িঘর হচ্ছে, ধারে অবশ্য হচ্ছে। ধন্যবাদ। নির্বাচন কমিশনের উদ্যোগ এবং বিবিসি বাংলার আয়োজন নির্বাচনী সংলাপ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। এবারে প্রশ্ন করছেন মোসাম্মদ জিন্নাতুন নেসা। আগামী বর্ষার সময় রাজশাহী শহরের জনগণ কি জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে? আগামী বর্ষায় কি জলাবদ্ধতা থেকে রাজশাহীর জনগণ মুক্ত থাকতে পারবেন? এটা হচ্ছে প্রশ্ন, কারণ এই শহরের ড্রেনেজ ব্যবস্থার যে সংকট, সেই কারণেই এই শহরে বিভিন্ন সময় জলাবদ্ধতার সমস্যার মধ্যে পড়েন নগরবাসীরা, সেটাই হচ্ছে প্রশ্ন। মোহাম্মদ ফরমান আলী, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কি পরিকল্পনা? আমার পরিকল্পনা হচ্ছে যেগুলো ড্রেনেজ আছে ছোটোগুলো সেটাকে আধুনিকায়ন করে স্বল্প খরচের মধ্যে আমি এটা করার চেষ্টা করব এবং করব ইনশাআল্লাহ। মোহাম্মদ ফরমান আলীর কাছে যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি। রাজশাহীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো সরু রাস্তা রয়েছে এবং সেই জায়গাতে দেখা যায় যে বছরের যখন এই বর্ষার সময় সেই সময় হচ্ছে জলাবদ্ধতা থেকে যায়। তো আপনার কি কোনো পরিকল্পনা আছে সেই জায়গাতে ড্রেন তৈরি করার? সরু রাস্তা কোনো ড্রেন নেই এবং সেই কারণে ড্রেন নাই এবং সেখানে হচ্ছে জলাবদ্ধতা থেকেই যায়। আপনার কি সে সম্পর্কে কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আছে। এখন ওখানে আমাকে দেখতে হবে যে আসলে ওখানে যে বসবাস করতেছে তাকে অবস্থা তার একটা বিহিত ব্যবস্থা করতে হবে। সে ওখানে ড্রেন করতে গেলাম, তার বিল্ডিং ভাঙা লাগবে। বিল্ডিং ভাঙতে গেলে তাকে ওখান থেকে সরকারকে কিনে নিতে হবে। এই প্রক্রিয়াগুলো সুশীল সমাজের সাথে বসে, ওই যে ওয়ার্ডের সমস্যাটা সেই ওয়ার্ডের সবাইকে নিয়ে বসে সুশীল সমাজ সহ এনজিওগুলো নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে সমাধান হয় সে ব্যবস্থা নেওয়া হবে, আইনগতভাবে সমাধান। সরকারকে কেন কিনতে হবে? সিটি কর্পোরেশনের ড্রেন তৈরির জন্য সিটি কর্পোরেশনেরই তো দায়িত্ব জায়গাটা অধিগ্রহণ করার। হ্যাঁ, না, সরকারের এমন হতে পারে তো যে আমার সিটি কর্পোরেশনের যে অর্থ আছে সেটা সম্ভব না হতে পারে। এরকম ঘনবসতি এলাকায় যাতে 5টা বিল্ডিং কিনা লাগবে, ওখানে যদি আমি এই অর্থটাই ব্যয় করে দিই সম্পূর্ণটা, আরও তো সিটি কর্পোরেশন অনেক কাজগুলো আছে সেগুলো তো করা সম্ভব। সুতরাং আপনার প্রকল্প অনেকটাই সরকারের উপরে নির্ভরশীল। মুখ্য কাজগুলো আমার পরেই থাকবে সিটি কর্পোরেশন থেকে। ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ড্রেনেজ সমস্যা সমাধানে আপনি কি করবেন জলাবদ্ধতা যাতে না হয়? জলাবদ্ধতা নিরূপণের জন্য যে ড্রেনগুলো আছে এক্সিস্টিং, আমার জানা মতে রাজশাহী সিটি কর্পোরেশন একটা মেন ড্রেনের অবকাঠামো তৈরি করে একটা পার্সেন্টেজ ওরা সম্পূর্ণ করেছে, কিন্তু হিউজ পার্সেন্টেজটা এখনও করা হয় নাই। আমি মেয়র নির্বাচিত হলে আমার চিন্তা ভাবনা হচ্ছে রাজশাহী শহরের উত্তর অঞ্চলটি নিম্ন অঞ্চল এবং স্বাভাবিক কারণেই পানিগুলো উত্তর অঞ্চলে গড়ে যায় এবং পানির শেষ সমাপ্তির ঠিকানা হচ্ছে আমাদের চিন্তা চেতনায় নওহাটা নদী, শাখা নদীটি। সুতরাং নওহাটা পর্যন্ত ইরিগেশনকে এখানে ইনভলভ করে নওহাটা নদীর যদি প্রয়োজন হয়, মানে তার আউটলেট যদি ডেপথ এই ড্রেনের সঙ্গে না মিলে তাহলে ডিজিংয়ের প্রশ্ন আছে এবং এই স্রোতটা মিলিয়ে নিয়ে যেতে হবে নওহাটা নদীতে। এটা প্রধান ড্রেন হবে এবং নার্সারি ড্রেনগুলো প্রত্যেকটা এলাকার থেকে মেন ড্রেনের সঙ্গে সংযুক্ত করলে রাজশাহী শহরের জলাবদ্ধতা কমে যাবে বলে আমার বিশ্বাস। মোহাম্মদ সিদ্দিকুর রহমানের পরিকল্পনার বিষয়ে কোনো প্রশ্ন? হ্যাঁ, আপনি, আপনার পাশে। হ্যাঁ, আপনারা তো বিভিন্ন প্রকল্পের কথা বললেন, কিন্তু এই সকল প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে দুর্নীতি। আপনারা এই দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা বা আপনার কি পরিকল্পনা কি? এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যায় দুর্নীতি। আপনি প্রকল্প বা পরিকল্পনার কথা যেটা বলছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি রোধে আপনি কি ব্যবস্থা নেবেন? দুর্নীতি রোধে ব্যবস্থা হচ্ছে যে প্রকল্প যেটা তৈরি হবে সে প্রকল্প যেহেতু রাজশাহী কর্পোরেশন যেটা তৈরি করবেন এর ফিজিবিলিটি স্টাডি করে তৈরি করতে হবে। দেন আদার কম্পিটেন্ট যে অর্গানাইজেশন আছে তাকে দিয়ে ভেরিফাই করলে এই যে আমাদের যেটা রাজশাহী সিটি কর্পোরেশনের অপবাদ রয়েছে যে টেন্ডারে যেগুলো হলো তার 50% টাকায় বিক্রি হয়ে যায়, এটা আমাদের নগরবাসী সকলে অবগত রয়েছেন। সুতরাং আমাদের বাস্তবতার নিরীক্ষে ফিজিবিলিটি স্টাডি করে এস্টিমেটটাই প্রাক্কলনটাই সঠিক হতে হবে। এই প্রাক্কলনের ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে, তাহলে দুর্নীতিটা সেখান থেকে কমে যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। মোহাম্মদ রেজাউন নবী দুদু, আপনার কি পরিকল্পনা?
ড্রেন প্রকল্প ফার্স্ট ফেজ একটা হয়েছে, সেকেন্ড ফেজ একটা হয়েছে, এবং সেকেন্ড ফেজ এই জুনে শেষ হয়েছে। কিছু কাজ বাকি আছে এবং আমি থার্ড ফেজ অলরেডি প্ল্যানিং কমিশন জমা দিয়েছি। এই বছরে থার্ড ফেজ পাস হয়ে যাবে। আর এটা হওয়ার পরে আমি বর্তমানে 60% জলাবদ্ধতা নাই, আর থার্ড ফেজ কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমি আশা করি রাজশাহীবাসী এই জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। কিন্তু সেটা তো চলমান একটা প্রকল্পের কথা আপনি বলছেন। আপনার নিজের কি পরিকল্পনা আছে? আপনি পুনর্নির্বাচিত হলে কিভাবে সমস্যাটা সমাধান করবেন? এটা এই ড্রেন হলে সমস্যার সমাধান হবে, এ ব্যাপারে আমি মানে কনফার্ম। আপনি নিশ্চিত? সুতরাং আপনার নতুন করে আলাদা পরিকল্পনার কথা বলার দরকার নেই। না, আমরাই তো বড় মসজিদ, এখানে 1 হাঁটু পানি থাকতো, এই লক্ষ্মীপুরের মোড়ে 1 হাঁটু পানি থাকতো আগে, এখন কি এটা থাকে না। মোহাম্মদ রেজাউন নবী দুদুর কাছে তার পরিকল্পনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি বললেন যে আপনি 30% মানে পরিকল্পনা বাদ আছে। আপনি কি বলবেন যে কোন এলাকাগুলোতে আপনার পরিকল্পনা বাদ আছে? কোন এলাকাগুলোতে পরিকল্পনা বাদ আছে? 2 নম্বর ওয়ার্ডের এই লাইনটা বাকি আছে, এই ড্রেনটাই বাকি আছে। সুতরাং এই একটা ওয়ার্ডের অংশটুকু পূরণ হলেই সারা শহরের সমস্যার সমাধান হবে? মেন কয়েকটা ড্রেন আছে তো, রাজশাহীতে 6টা মেন ড্রেন আছে, ওই ড্রেনটা আছে। গতকালকে এক ভদ্রলোক ওই 2 নম্বর ওয়ার্ডের কথা বলেছে, আসলে ওই ড্রেনটা ইনকমপ্লিট আছে। ধন্যবাদ। মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনু। পানি জলাবদ্ধতার বিষয়গুলো যে বাংলাদেশের রাজশাহী হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, আর চট্টগ্রাম হচ্ছে সবচেয়ে নিচু জায়গা। এমনি প্রাকৃতিকগতভাবে এবং পানির যে ধর্ম সেই ওয়াইজ কিন্তু গড়ে চলে যাওয়ার কথা, কিন্তু রাজশাহীর যে অপরিকল্পিত অবৈজ্ঞানিকভাবে যে রাজশাহী মহানগরটা গড়ে উঠেছে, সেই জন্যই জলবদ্ধতা এই সমস্যা হয়েছে। এবং এই সমস্যা সমাধানের জন্য সিটি কর্পোরেশন 2001 সালে একটা ড্রেনেজ একটা সিস্টেম তৈরি করেছিল এবং 2003 সালে সেটা শেষ করে, এবং সেখানে খুবই নিম্নমানের একটা সামগ্রী ব্যবহার করেছে, এবং যেখানে স্ল্যাব ছিল না, এখানে কিছু মানুষ আবার সেখানে আবর্জনা ফেলে। হ্যাঁ, আবর্জনা ফেলে সেটা আবার কিছু অবৈধ স্থাপনাও এর ভিতরে থাকে আর কি, অবৈধভাবে দখল করে সেটার উপরে মাটি চাপা দিয়ে তাদের একটা দোকান বা একটা স্থাপনা তৈরি করছে অবৈধভাবে, অনৈতিকভাবে। ফলে এইটার জন্যই একটা আজকে জলবদ্ধতার প্রধান কারণই হচ্ছে রাজশাহী মহানগরীতে এইটা তাহলে এইটা যদি অব্যবস্থাপনা এবং এটা ম্যাথমেটিক্যালও ছিল না, এই যে ড্রেনেজ যে সিস্টেমটা সিটি কর্পোরেশন পরিকল্পনা করেছে বা তৈরি ছিল না, ফলে এটা যদি ম্যাথমেটিক্যালি একটা করা যায়, যদি স্ল্যাব এবং কংক্রিট এবং মানসম্পন্ন যদি একটা ড্রেনেজ একটা সিস্টেম যদি করা যায়, তাহলে এটা মোকাবেলা করা সম্ভব আমার। ধন্যবাদ। মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনুর কাছে যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি। ড্রেনেজ সিস্টেম নিয়ে এত কিছু হলো, কিন্তু দুর্গন্ধটা যাবে কোথায়? বর্ষার সময় কিছু কাঁচা বাজারে যে জায়গাগুলো আছে সেগুলোতে এত দুর্গন্ধ হয়, বিশেষ করে রাজশাহীর মেন শহরে, সেখানে যাওয়াই যায় না, দুর্গন্ধ প্রচুর। এই নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? ড্রেনেজ ব্যবস্থায় যে জলাবদ্ধতা এবং তারপরে আবর্জনায় অব্যবস্থাপনা, সেটার কারণে দুর্গন্ধ হয়ে যায়, সেটাকে দুর্গন্ধমুক্ত করতে কি করবেন আপনি? এখন এটা দুর্গন্ধ মুক্ত করতে হলে এটা মোটিভেশনের একটা বিষয় আছে, কারণ নগরবাসী এবং যে কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে একটা মোটিভেশনের মাধ্যমে এখন সমস্যাগুলো কী কী এগুলো আইডেন্টিফাই করতে হবে। মোটিভেশন ওয়ার্ক করলে আমার মনে হয় যে এটা আমার সম্ভব আর কি। এটা ধন্যবাদ। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, আপনার কি পরিকল্পনা? ড্রেনেজ প্রকল্পের আমি মনে করি যে রাজশাহী সিটি কর্পোরেশনের এখন যে অবস্থান আছে, সেইখান থেকে রাজশাহীর যে ভৌগোলিক অবস্থান সেটি ডে বাই ডে বাড়ছে, অবকাঠামো উন্নয়ন হচ্ছে। আমি মনে করি এই মহানগরীকে আরও সুন্দর এবং পরিকল্পিত করতে হলে 30 বছরের একটি মেয়াদি প্রকল্প তৈরি করতে হবে। সেই প্রকল্পের স্ট্র্যাটেজি এবং ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সেই প্রকল্পের মধ্যে থাকবে। আমি মনে করি যে আগামী 3য় প্রকল্প, যেটি ভারপ্রাপ্ত মেয়র সাহেব বললেন যে 3য় প্রকল্পের মাধ্যমে কিছুটা সমস্যার সমাধান হবে, এবং প্রতিনিয়তই তো আমাদের বাড়িঘর বাড়ছে, হাউজিং এরিয়া বাড়ছে এবং অবকাঠামো অনেক বৃদ্ধি পাচ্ছে, সেহেতু সমস্যা যদি আমরা দীর্ঘমেয়াদী না করি তাহলে আমার মনে হয় বাস্তবায়ন করা খুব অল্প সময়ে সম্ভব নয়। তো আমার বিশ্বাস যে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প
এবং তৃতীয় যে ড্রেনেজ ব্যবস্থা সেটিকে বাস্তবায়ন করা। মোসাদ্দেক হোসেনের কাছে যদি আপনাদের কোনো সম্পূরক প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি। রাজশাহীর যে কয়েকটি ড্রেনেজ ব্যবস্থা আছে সেই ব্যবস্থাতে এই ড্রেনগুলির পানির প্রবাহ নেই, যার ফলে মশাও বেশি, আর ঢাকনাও নেই। এই ঢাকনা নাই যার ফলে নিরাপদও নয়। এই ঢাকনার ব্যবস্থা এবং প্রবাহ সৃষ্টি করার কোনো ব্যবস্থা নেবেন কিনা ওনারা? ঢাকনা ব্যবস্থা করা ড্রেনের উপরে, আর ড্রেনে যাতে জল প্রবাহ ঠিক মতন যায়, কারণ বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় আবর্জনার জন্য, সেটা নিশ্চিত করার জন্য আপনি কি করবেন? আপনি 30 বছরের মেয়াদী পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু আপনার মেয়াদে 5 বছরের মধ্যে কি করতে পারবেন সেটা বলেননি। এটি নিশ্চিত করার জন্য আমি মনে করি যে একটি পাইলট প্রকল্প নেওয়া। আমি নির্বাচিত হলে 4 মাস পর পর প্রতিটি ড্রেন, প্রাইমারি, সেকেন্ডারি এবং থার্ড ইয়ারে যে ড্রেনগুলি রয়েছে সেগুলি 4 মাস পর পর যদি পাইলট প্রকল্প থাকে তাহলে অবশ্যই পানির প্রবাহ এবং মশা থেকে বিরত থাকবে। ধন্যবাদ। মোহাম্মদ মাসুদুল হক ডুলু। প্রশ্নটা ছিল যে আগামী বর্ষায় আমরা জলবদ্ধতা থেকে রক্ষা পাবো কিনা আগামী বর্ষায়। তা আমি আমার নাগরিকবৃন্দকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমাদেরকেও এই বিষয়ে সচেতন হতে হবে। পলিথিন বন্ধ হয়ে গেছে বলে বিগত সরকারের আমলে অনেক উচ্চবাচ্চা হয়েছে, কিন্তু পলিথিন বন্ধ হয় না। সেই পলিথিন জাতীয় এবং পানির সঙ্গে মিশে যায় না এমন বস্তুগুলো কিন্তু আমরা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, বা আমাদের বাড়ির পরিচারিকাদের মাধ্যমে হোক, আমরা কিন্তু ড্রেনকে অনেকভাবে আমরা ভরাট করে দিই বা জলবদ্ধতা সৃষ্টির একটা সুযোগ করে দিই। এই প্রথমেই আমি বলবো যে এই জলবদ্ধতাতে আমাদেরও কিছুটা অবদান আছে। যে জলবদ্ধতা যে হয়ে যায় সেটাতে কিন্তু আমাদের কিছুটা অবদান আছে, এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 2, যে এইখানে জঙ্গলের কথা আসছে, ওই একই কথাই, আপনার বাড়ির জঙ্গল কেটে আপনি ড্রেনে ফেলে দিলেন, আপনার বাড়ির জঙ্গলটা কেটে আপনি ড্রেনে ফেলে দিলেন, তাহলে ওই জঙ্গলটা ওখানে পচছে, ওই জঙ্গলটা ওখানে দুর্গন্ধযুক্ত হচ্ছে, ওই জঙ্গলের কারণে পানি আবার বেঁধে যাচ্ছে। এইটুকু সচেতন আমাদেরকে আগে হতে হবে। এরপরে আমি বলবো যে জলবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা যেভাবে বিগত মেয়র করেছেন সেটা যেহেতু আমার জানা নাই, দেখা নাই, তবে আমি কিছু বর্ষা পার করেছি আমরা সবাই, তাতে করে। ধন্যবাদ। আপনার 1 মিনিটের বেশি বলে ফেলেছেন আপনি। আপনার সম্পূরক প্রশ্ন যদি থাকে। হ্যাঁ, আপনি। বলছে যে পলিথিন ড্রেনে ফেলে, ময়লা ড্রেনে ফেলে, কিন্তু তাহলে আমরা ফেলবো কোথায়? আপনাদের সেই ব্যবস্থা কোথায়? ধন্যবাদ। ডাস্টবিন না থাকায় তারা এগুলো ড্রেনে ফেলেন, কিন্তু আরেকটা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মাসুদুল হক ডুলু, আপনার কাছে মূল প্রশ্ন ছিল যে আপনার পরিকল্পনা কি? আপনি আপনার পরিকল্পনার কথা বলেননি, আপনি নগরবাসীর সহযোগিতা চেয়েছেন, আরও ইতিহাসের কথা বলেছেন, কিন্তু আপনার পরিকল্পনা কি সেটা কি বলবেন? আচ্ছা, বলছি। আমার পরিকল্পনা খুব হলো সংক্ষেপে 20 সেকেন্ডে বলতে হবে। বর্তমানে যে ড্রেনেজ সিস্টেম আছে এই সিস্টেমটাকে আমরা এটাকে টেকসইভাবে আবার এর অবকাঠামোকে দেখে যে এটা সঠিক আছে কিনা, এটাকে আরও সুন্দর টেকসইভাবে আমরা তৈরি করব। কারণ আমার বন্ধু দুদু বলেছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আপনারা শেষ করেছে, ওই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে অনেক জায়গায়। ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ রায়হানুর রহমান, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা আপনার, বা আগামী বছর যাতে জলাবদ্ধতা না হয় শহরে সেজন্য কি করবেন? হ্যাঁ, পরিকল্পিতভাবে এখানে নতুন করে কাজ করতে হবে, কারণ বিগত দিনে যা হয়েছে তা হয়েছে দুর্নীতি এবং দলীয়করণের কারণে দেখা গেছে যে এই টাকাগুলো একটা কাজ প্রথমেই দেখা গেছে যে 50% নগদ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে বাকি 50% টাকায় ওই কাজটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং কোনো দিনই হয় না। এই ধরনের দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে পছন্দনীয় লোকজনকে কাজ পাইয়ে দেওয়া সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলোকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন করা সম্ভব। এবং সেক্ষেত্রে এই যে আবর্জনার যে বিষয়টা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা রাজশাহী শহরের বাসী, আমরা প্রত্যেকেই জানি যে বাড়ির ময়লাগুলো আমরা ড্রেনে ফেলে দেই। আসলে বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত একটা বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার, এবং সেটা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনাতেই এটা সম্ভব। পৃথিবীর অনেক দেশে আছে, ইভেন ঢাকাতেও কিছুটা ডেভেলপ করেছে। যা আমরা যদি এইভাবে আগাতে পারি তাহলে নিশ্চয়ই এই ড্রেনেজ ব্যবস্থাপনা আমরা শেষ করতে পারবো। ধন্যবাদ। মোহাম্মদ রায়হানুর রহমানের কাছে প্রশ্ন। হ্যাঁ, একদম পিছনে। আমার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের, প্লিজ আমার কথাগুলো শুনবেন। রাজশাহীতে পুকুর ভরাট হতে হতে মরুভূমি হতে চলেছে।
মোহাম্মদ রায়হানুর রহমানের যে পরিকল্পনার কথা বললেন সে সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনার? জি, ওই প্রশ্ন উনি দায়িত্ব নেওয়ার পরে উনি যেভাবে পরিকল্পনা বললেন সেটা আমার মনে হয় ওনার মতটাই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা ছিল একটু আলাদা, তো ওটা যদি আমি পরে সুযোগ পাই বলবো। ধন্যবাদ। হ্যাঁ, আপনি দ্বিতীয় সারিতে। উনি বলেছেন 50% ক্ষেত্রে দুর্নীতির জন্য আমরা পরিকল্পনাটা বাস্তবায়িত করতে পারি না, তো সেই 50% দুর্নীতি দমনে আপনি কি পরিকল্পনা গ্রহণ করবেন ভবিষ্যতে? পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে দুর্নীতি হয় সেটা যেমন বন্ধ করতে কি যে করবেন? ব্যক্তি যে টেবিলের জন্য যোগ্য নয়, দলীয়করণের কারণে সেই ব্যক্তিকে সেই টেবিলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অযোগ্য লোক যদি সেই টেবিলে থাকে তাহলে তিনি নিজে প্রপারলি কাজ করতে পারবেন না, এটা একটা বিষয়। তো আমরা যদি এই সিটি কর্পোরেশনটাকে দলীয় ব্যক্তির প্রভাবমুক্ত করে মহানগরবাসীর অভয়ারণ্যে পরিণত করতে পারি এবং তাদের আমরা যদি ওয়ান স্টেপ সিস্টেম যদি ডেভেলপ করতে পারি, একটা লোককে খাজনা ট্যাক্স দিতে গিয়ে 5 জায়গায় না যে এক জায়গা থেকে যদি ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে খুব সহজেই আমরা কিন্তু দলীয়করণের ব্যাপারটাকে মুক্ত করতে পারি এবং মানুষ সার্ভিস পেতে পারে। ধন্যবাদ। নির্বাচন কমিশনের উদ্যোগ এবং বিবিসি বাংলার প্রযোজনা নির্বাচনী সংলাপ রাজশাহী থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। এবারে মেয়র প্রার্থী এই 7 জনের কাছে প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন যে আপনি নিজেকে কেন যোগ্যতম প্রার্থী মনে করছেন এবং বাকি যারা আছেন আপনার প্রতিদ্বন্দ্বিতায় তাদের তুলনায় আপনি অতিরিক্ত কি দিতে পারবেন নগরবাসীদেরকে, এটাই হচ্ছে প্রশ্ন। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন। মেয়র প্রার্থী কি দিতে পারবো বাড়তি, এবং আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন? আমি মোসাদ্দেক হোসেন বুলবুল, আমি বাঘ প্রতীক নিয়ে আগামী মেয়র নির্বাচনে প্রার্থিতা আপনাদের সামনে উপস্থিত করেছি। আমি এই শহরের শাহ মখদুম হযরত শাহ মখদুমের পুণ্যভূমিতে আমার জন্ম। আমি ছোটোবেলা থেকেই রাজনৈতিক এবং সামাজিক এবং ক্রীড়াক্ষেত্রে সবসময় সম্পর্ক রেখেছি। আমি মনে করি যে এই রাজশাহী শহরকে একটি আধুনিক এবং পরিকল্পিত শহর হিসাবে সমগ্র বাংলাদেশ তথা এই আধুনিক ইন্টারনেটের যুগে রাজশাহীকে যেন আমরা একটা সুন্দর এবং শান্তিময় সবুজ নগরী হিসেবে প্রতিষ্ঠা পাই, সেটি আমার একটা স্বপ্ন। পাশাপাশি এই নগরীর মানুষকে যেন আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং সেখানে আমরা একটা অভিভাবক এবং সহযাত্রী হিসাবে যেন সবাইকে নিয়ে একটি বিশাল উন্নয়নের র্যালি করতে পারি, এটি হলো আমার একটা আমি এই কারণেই মনে করি যে আমি মেয়র নির্বাচনের একজন প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছি। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন কেন প্রার্থী হয়েছেন সেটা বললেন, তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি। হ্যাঁ, আপনি। রাজশাহী শহরকে কম্পিউটার ডাটাবেজের আওতায় এনে সুপরিকল্পিতভাবে রাজশাহী নগরকে গড়তে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। প্রশ্ন আরও কেউ? হ্যাঁ, আপনি। আমার প্রশ্ন, নারীদের জন্য যে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা হচ্ছে নারীদের ট্রেনিং দিয়ে, তাদের একটা বাজারের খুব প্রয়োজন। বিগত মেয়রশিপ কথা দিয়েছিলেন যে আপনারা কাজ করেন নারীদের নিয়ে, আমরা তাদের জন্য একটা বাজারের ব্যবস্থা করব। তাদের পণ্য সামগ্রী বাজারজাত হয় না বিধায় তারা কর্মবিমুখ হয়ে পড়ছে, তাদের ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি, এবং আমি প্রত্যেকটা মেয়রের কাছে আবেদন, নারীদের জন্য আপনার কি ভূমিকা? ধন্যবাদ। হ্যাঁ, আপনি। রাজশাহী সিটি কর্পোরেশন 87 সালে তো চালু হয়েছে, 21 বছরে কোনো মাস্টার প্ল্যান তৈরি হয় নাই। আপনি মেয়র নির্বাচিত হলে কতদিনের ভেতরে আমাদের একটা আধুনিক মাস্টার প্ল্যান উপহার দিতে পারবেন? আপনি সামনে। রাজশাহী ডিভিশনাল টাউন, কিন্তু এখানে কোনো চাইল্ড হসপিটাল নেই। তো আপনি মেয়র হওয়ার পর চাইল্ড হসপিটাল করবেন কিনা, এই ধরনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, এবং আপনি একজন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, আপনি মেয়র নির্বাচিত হওয়ার পর সেই পলিটিক্যাল পার্টি থেকে মুক্ত থাকতে পারবেন কিনা? ধন্যবাদ। উনি একই সাথে দুটো প্রশ্ন করে ফেলেছেন। শিশু হাসপাতাল করবেন কিনা এবং যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই রাজনৈতিক দলের সাথে সম্পর্কচ্ছেদ করবেন কিনা? অবশ্যই আমি মেয়র নির্বাচিত হলে ইতিমধ্যে রাজশাহী হাসপাতালকে 100 সিটে করা হয়েছে এবং ডেন্টাল ইউনিট আছে, ডায়াবেটিস সমিতি করা হসপিটাল হয়েছে। আমার বিশ্বাস যে আমি মেয়র নির্বাচিত হলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সৃষ্টি করে এবং রাজশাহীর মানুষকে নিয়ে শিশু হসপিটাল প্রতিষ্ঠা পাবে। আর মাস্টার প্ল্যানের প্রশ্ন এসছে যে রাজশাহীর জন্য মাস্টার প্ল্যান করবেন কিনা কোনো, একই সাথে অন্য প্রশ্নেরও যদি জবাব দেন যে নারীদের ক্ষুদ্র উদ্যোগের জন্য
তারা যে পণ্য সে বেচার জায়গা পাচ্ছেন না, সেজন্য একটা আলাদা বাজার করবেন কিনা, এবং কম্পিউটার নির্ভর যে একটা শহর তৈরি করবেন সেটার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা কি? আসলে রাজশাহী মহানগরকে পরিকল্পিতভাবে তৈরি করার একটি প্রতিষ্ঠান রয়েছে RDA, নগর উন্নয়ন কর্তৃপক্ষ। তারা এটি সৃষ্টি করে এবং তারা পরিকল্পনায় অংশ নেয়, এবং সেখানে সিটি মেয়র আমার মনে হয় যে সেখানে একজন মেম্বার বা সম্মানিত ব্যক্তি হিসাবে সেখানে থাকেন, মেম্বার হিসাবে। আমরা অবশ্যই আমাদের পরিকল্পনাটা, সিটি কর্পোরেশনের একটা পরিকল্পনা আমরা RDA-কে জানাবো এবং সেইখানে সম্পৃক্ততা থাকবে। আর দ্বিতীয়ত, নারীদের ক্ষেত্রে আপনারা জানেন যে পুরাতন সিটি ভবনটি এখানে অরক্ষিত পুরাতন অবস্থায় রয়েছে। আমি মনে করি যে এটি একটি বৃহত্তর প্রকল্পের মধ্য দিয়ে নারীদের উদ্যোক্তার একটা প্রতিষ্ঠান করা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের একটি মিউজিয়াম তৈরি করা, এবং পাশাপাশি আরও কিছু যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যেমন সাংবাদিক ভাইরা, টিভিদের বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলি যদি সেখানে আমরা অংশগ্রহণ তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এটি পরিকল্পনা থাকবে যে পুরাতন ভবনটিকে একটি বহুতল ভবনের মধ্য দিয়ে আমরা সেটি প্রতিষ্ঠা করতে চাই। ধন্যবাদ। মোহাম্মদ রায়হানুর রহমান, আপনি কেন নিজেকে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যোগ্য মনে করছেন এবং কি অতিরিক্ত দিতে পারবেন আপনি নগরবাসীদেরকে? ছাত্র জীবন থেকে আমি রাজনীতি শুরু করেছিলাম। 71 সালে ছিলাম আমি অনেক ছোট। যদি বড় হতাম তাহলে নিশ্চয়ই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম। দেশের জন্য প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের কিছু করা উচিত, প্রগতির পথে থাকা উচিত। তাই আমি ছাত্র রাজনীতি করতে করতে ভেবেছিলাম যে দেশকে কিছু দিব, রাজশাহীকে কিছু দিব। কিন্তু ছাত্র রাজনীতি করার পরে যখন আমি একজন সফল ছাত্রনেতা ছিলাম, আপনারা অনেকেই জানেন যে এরশাদ বিরোধী আন্দোলনে আমি মুখ্য ভূমিকা পালন করেছি এই রাজশাহীতে। পরবর্তী সময়ে রাজনীতি এবং রাজনৈতিক দলের ভিতরে যে পচন ধরে গিয়েছিল, সেই পচনের কারণে আমি ব্যক্তিগতভাবে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলাম। আজকে যখন এই 111-এর তৈরি হয়েছে, এই 111-এর কারণে আমার রাজনীতিতে পুনরায় ব্যাক করতে হয়েছে আমার নিজের বিবেকের তাড়নায়। আমি বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছি। আমি ধন্যবাদ। মোহাম্মদ রায়হানুর রহমানের কাছে যদি প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি। নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধির প্রয়োজন। তো রাজশাহী সিটি কর্পোরেশনে এলাকায় রাজশাহীর রুগীরা ঠিকমতো অ্যাম্বুলেন্স সুবিধা পায় না। আপনি মেয়র নির্বাচিত হলে স্বল্পতম খরচে নগরীর রুগীদের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান করবেন কি? ধন্যবাদ। আপনি। আপনি মেয়র নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য আপনার কি কি পরিকল্পনা আছে সেটা একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। সামনের সারিতে আপনি। সব মেয়র প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই সিটি কর্পোরেশনের কাজের স্বচ্ছতার জন্য বাৎসরিক ভিত্তিতে বা AGM যাকে বলা হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং করে এই রকম আজকের যে অনুষ্ঠান হচ্ছে এরকম জবাবদিহি করতে আপনারা প্রস্তুত আছেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, সামনে। নগরীতে বসবাসরত নিম্ন আয়ভুক্ত অসহায় নাগরিক সমাজের ভাগ্য উন্নয়নে আপনি মেয়র হলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? ধন্যবাদ। মোহাম্মদ রায়হানুর রহমান। হ্যাঁ, মানব সম্পদ উন্নয়নের জন্য অবশ্যই পদক্ষেপ নিব, কারণ মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প কিছু নেই। আর এই যে অ্যাম্বুলেন্সের যে বিষয়টা আসলো, অ্যাম্বুলেন্স অবশ্যই সিটি কর্পোরেশন থেকে আয়োজন করা যেতেই পারে। রাজশাহী মহানগরীর লোকজন যদি তাদের নেতা নির্বাচন করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই ধরনের বিষয় কিন্তু তারা অতি সহজেই পেতেই পারে। আর প্রতিবন্ধীদের বিষয়ে অনেক কিছু করা যেতে পারে। আপনারা জানেন যে প্রতিবন্ধীরা, আজকে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে বলেছে যে তাদের জন্য কোনো ব্যবস্থা কোনোভাবে কোথাও নেওয়া হয় না। তো প্রতিবন্ধীদের জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব, সুনির্দিষ্টভাবে তাদেরকে অ্যাওয়ারনেস, যেটা সমাজের অন্যান্য লোকজন যারা আছে তারা যেন তাদেরকে সহানুভূতির সাথে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, এই বিষয়টা আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে নিয়ে যাব এবং তাতে করে তারা উপকৃত হবে। স্বচ্ছতার জন্য কি করবেন? স্বচ্ছতার জন্য ধরুন একটা কাজের যদি
কোনো বিষয় থাকে সেটা টাইম টু টাইম মনিটরিং করা এবং সে কী করছে তার প্রতিবেদন জনগণের সম্মুখে প্রকাশ করা যেতে পারে। এবং নাগরিকদের সাথে কোনো মুখোমুখি সভা? হ্যাঁ, সেটাও করা যেতেই পারে। ধন্যবাদ। মোহাম্মদ ফরমান আলী, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন মেয়র পদে এবং অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আপনি অতিরিক্ত কি দিতে পারবেন? ধন্যবাদ। আমি এই রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে গেছি, ঘুরেছি। আমি যেহেতু একজন, আপনারা হয়তো পরিচিত জানেন যে মনটেক্স ব্যান্ড কলম আছে, কলমে অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার। প্রত্যেক দিন আমাকে ডাটা করতে হয়। আপনাদের শহরগুলো ঘুরে দেখেছি যে কী কী সমস্যা আছে। সমস্যাগুলোর মধ্যে আছে পানির সমস্যা, ড্রেনেজ সমস্যা, সিটি কর্পোরেশনের আর্থিকের জন্য বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন করে আপনাদের কর্মসংস্থান, তারপর গ্যাসের সমস্যা, এটা তো সরকারি হিসাব। তারপরে জনগণের সমস্যাগুলো মেয়র নিজে যে করতে পারে, সিটির যে আয় ব্যয়গুলো, এগুলো আপনাদের 3 মাস পর পর জানিয়ে দেওয়া, যেহেতু আপনারা ট্যাক্স দেন, দেন, এগুলো সবভাবে সুন্দরভাবে আপনাদেরকে যেন দিতে পারি। আর দক্ষ ঠিকাদার দ্বারা শহরে কাজ করতে পারি। সুশীল সমাজ, এনজিও সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে আজকে বিবিসির আয়োজনের মতো করে এই যে 129টি যে 4টি ওয়ার্ড থানা আছে রাজশাহীতে, 4টি থানাতে 4ভাবে বসে সুন্দরভাবে আপনাদেরকে উপহার দেবো, এই জন্য আমি এই যোগ্য মনে করছি। মোহাম্মদ রায়হানুর রহমান, মোহাম্মদ ফরমান আলী, মোহাম্মদ ফরমান আলীর কাছে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে রাজশাহী মানে যেটা হচ্ছে আপনার কথা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সুখী নগরী হচ্ছে রাজশাহী, কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও এই রাজশাহী শহর কীভাবে সুখী নগরী হয়, আপনি কিছু বলবেন? আপনার প্রশ্নটা বোঝা যায়নি, আবার বলবেন? আমি বলতে চাচ্ছি যে বিশ্বের চাইতে সুখী নগরী হচ্ছে রাজশাহী, এত সমস্যা, ড্রেন নাই, পানি নাই, তাহলে কীভাবে রাজশাহী শহর বিশ্বের সবচেয়ে সুখী নগরী হয়? ফরমান আলীর কাছে, মোহাম্মদ ফরমান আলীর কাছে সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, সামনে আপনি। আপনি মেয়র হিসেবে জনগণের সমস্যা সমাধান করতে চান, আপনার মেয়র হওয়ার অন্য কোনো উদ্দেশ্য কি আছে? আপনি তো অন্যভাবেও করতে পারতেন সমস্যা সমাধান। ধন্যবাদ। আপনি, আপনার পিছনে। আপনি যদি মেয়র নির্বাচিত হন, আমাদের এত সব সমস্যার মধ্যে আপনি কোন সমস্যাটা আগে নির্মূল করবেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি। রাজশাহী নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি কি করবেন? ধন্যবাদ। মোহাম্মদ ফরমান আলী, প্রশ্ন যেগুলো এসছে যে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আপনার, অগ্রাধিকার দেবেন কোন সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে, এবং শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য কি করবেন? না, আমার কোনো স্পেশাল কোনো উদ্দেশ্য নেই, আপনাদের সেবার উদ্দেশ্যে আসা। এই ন্যায্য দাবিগুলো, আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরেছেন, এগুলো আপনাদের সুশীল সমাজকে নিয়ে বসে এই অধিকারগুলো পূর্ণ প্রতিষ্ঠার জন্যই আমার এখানে অংশগ্রহণ। আর রাজশাহী সিটি কর্পোরেশনের সৌন্দর্য বিধানে অবশ্যই আছে, যেমন ওয়ান ওয়ে রাস্তা, যাতে করে আপনারা ঠিকমতো চলাচলেই হয়। তারপর মধ্যখান দিয়ে যে গাছ রোপণ সুন্দরভাবে, যাতে করে সৌন্দর্য বৃদ্ধি হয়। যেমন ইন্ডিয়ায় আমি দেখেছি ওই যে রাস্তাতে আপনারা দেখবেন যে মনে হয় যে কোনো একটু খুঁটাও পড়ে নেই, আপনাদের সহযোগিতাও সেই জন্য কাম্য আর কি। আর কোন সমস্যাকে অগ্রাধিকার দেবেন সমাধানের ক্ষেত্রে? আমি মনে করি সমাজে আমাদের 4টি শ্রেণী হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ শ্রেণী। তবে আমি নিম্ন শ্রেণী থেকেই অগ্রাধিকার ভিত্তিতে উপরে আসবো এবং উচ্চ শ্রেণীদের কাছ থেকে সহযোগিতা কামনা করব। নিম্ন শ্রেণীর সমস্যা যেগুলো, সেগুলোকে অগ্রাধিকার দেবেন, সেটা কি? যেমন যারা অক্ষম একেবারে আছে, শারীরিকভাবে অক্ষম, এদের জন্য যেমন স্কুল প্রতিষ্ঠা, তারপরে তাদের যেমন আছে আপনার প্রতিবন্ধী আছে, তাদের যে গাড়ি ইয়ার জন্য প্রয়োজন, যে চলাচলের জন্য কিছু, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে দিব, হুইল চেয়ারগুলো। তারপরে আপনার যারা হকার আছে, ঠিকমতো ব্যবসা বাণিজ্য ঠিকমতো করছেন, তাদের হকারদের ব্যবস্থা করব। এভাবে আর কি প্রত্যেকটা আলোচনা থেকে অর্থায়ন সিটি কর্পোরেশনের থেকে আসবে, সিটি কর্পোরেশনের থেকে এগুলোর অর্থায়ন হবে, অর্থায়ন থেকে। ধন্যবাদ। মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনু, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন এবং আপনি কি অতিরিক্ত দিতে পারবেন যা আপনার প্রতিদ্বন্দ্বীরা দিতে পারেন না এই রাজশাহীবাসীদেরকে? আমার প্রিয় রাজশাহী মহানগরবাসীর দীর্ঘদিনের একটা প্রত্যাশা। এখানে পানির সমস্যা আছে, এখানে মশার সমস্যা আছে, এখানে জলবদ্ধতার সমস্যা আছে, শহর রক্ষা বাঁধের সমস্যা আছে, এখানে রেশম শিল্পের সমস্যা আছে, এখানে যানজটের সমস্যা আছে। সবাই জানেন এই সমস্যাগুলো আসলে অ্যাকচুয়ালি
এটা নগরবাসী পাচ্ছেন না যে একজন যোগ্যতম একজন ক্যান্ডিডেটের হাতে তুলে দিতে আর কি। সেক্ষেত্রে আমি নিজেকে যোগ্য ব্যক্তি বলে মনে করি যে আমি একজন দুর্নীতিমুক্ত মানুষ। আমার সমাজের প্রতি মানুষের মধ্যে কমিটমেন্ট আছে, আমি মানুষকে মোটিভেট করতে পারি, আমি ডিরেকশন দিতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, আমি পারসুয়েশন পাওয়ারও আমার আছে। ফলে আমি মনে করি আমি রাজশাহীর যে সংকট এবং উন্নয়নে আমি নির্বাচিত হলে আমি সেটা সফলভাবে করতে পারবো। ধন্যবাদ। মোহাম্মদ রুহুল কুদ্দুস টুনুর প্রার্থিতা সম্পর্কে সরাসরি যদি তার কাছে কোনো প্রশ্ন থাকে, আপনি আপনার পাশে। আমি মেয়র প্রার্থী, ওনাকে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি যে আমাদের রাজশাহী কিন্তু একটা বিশাল শিক্ষানগরী, হ্যাঁ, কিন্তু এইখানে একটা মহিলা ক্যাডেটের দরকার, যেটা আমি ক্যাডেট কলেজ বলতে চাচ্ছি। এটা হলে আমার মনে হয় রাজশাহী শিক্ষানগরী আমরা বলতে একটু স্বতঃস্ফূর্ত ভাব মনে করব। আপনি এটার বিষয়ে কি ভাববেন মেয়র হলে? ধন্যবাদ। দ্বিতীয় সারিতে তৃতীয় জন, ডান দিকে। আমি মেয়র সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশনের একটা বদনাম আছে যে প্রত্যেকটা কাজে পার্সেন্টেজ খাওয়া হয়। পরবর্তীতে আপনি মেয়র নিয়োগ হলে এই পার্সেন্টেজ কি চালু থাকবে না আপনি 100% বন্ধ করবেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি। আপনি মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস দমনে কী ভূমিকা রাখবেন এবং পুলিশ প্রশাসনকে কিভাবে এই কাজে ব্যবহার করবেন? ধন্যবাদ। সামনের সারিতে একেবারে এইদিকে। আপনি মেয়র হলে প্রতিবন্ধী নারীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের কি ব্যবস্থা করবেন? ধন্যবাদ। রুহুল কুদ্দুস টুনু, কি ব্যবস্থা আপনি নেবেন? প্রশ্ন অনেকগুলো এসছে। শিক্ষানগরী হিসাবে মহিলাদের জন্য ক্যাডেট কলেজ করবেন কিনা, পার্সেন্টেজের যে ব্যবস্থা চালু আছে বলে শোনা যায় সে ধরনের ব্যবস্থা চালু থাকবে না বন্ধ করবেন, সন্ত্রাসকে কিভাবে দমন করবেন, আর প্রতিবন্ধী নারীদের জন্য কিছু করবেন কিনা? একটা করে বললে আমার কাছে সুবিধা হয়। প্রথম কথাটা হচ্ছে যে মেয়েদের জন্য একটা ক্যাডেট কলেজ আমার মনে হয় না যে প্রয়োজন আছে, কারণ আজকে তথ্য প্রযুক্তির যুগে নারী পুরুষ সমান এবং এই নারীদেরকে আলাদা করে দেখার আজকে কোনো অবকাশ নেই, এবং যদি করতে হয় তাহলে সেটা সমানভাবেই মানে আলাদাভাবে করার প্রয়োজন বলে আছে বলে আমি মনে করি না। দ্বিতীয় পার্সেন্টেজের বিষয় না, আমি বলছি আমি নিজেকে দাবি করি একজন সৎ মানুষ, একজন দুর্নীতিমুক্ত মানুষ, পার্সেন্টেজের কোনো প্রশ্নই এখানে আসে না। আর সন্ত্রাস দমনে কি করবেন? সন্ত্রাসটা আসলে মাদক থেকে আসে। এটা যারা মাদক সেবন করতেছে তারাই আলটিমেটলি সন্ত্রাসী ছিনতাইকারীতে রূপান্তরিত হচ্ছে। ফলে আমি যদি নির্বাচিত হই 30টা ওয়ার্ডে যারা মাদক সেবন করে তাদের একটা পুনর্বাসন কেন্দ্র আমি করব, এবং আয়ের উৎস হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিনোদনমূলক প্রতিষ্ঠান এগুলো আমি তৈরি করার মধ্য দিয়ে এই মাদক সেবকদের একটা পুনর্বাসনের একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমি এই ছিনতাই বা সন্ত্রাসী যে ব্যবস্থা যে আজকে সেটা আমি মোকাবেলা করব। প্রতিবন্ধী নারীদের জন্য কোনো কিছু? প্রতিবন্ধী নারীদের জন্য আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পারি তাদেরকে প্রোভাইড করার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ মাসুদুল হক ডুলু, আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন এবং আপনার এমন কি অতিরিক্ত দেবার আছে নাগরিকদের, রাজশাহীর নাগরিকদের, যেটা আপনার প্রতিদ্বন্দ্বীরা দিতে পারবেন না? আমি দল মত নির্বিশেষে সর্বস্তরের সম্মানিত রাজশাহীবাসীর দ্বারা গঠিত মহানগর নাগরিক পরিষদের মনোনীত প্রার্থী। আমার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং সার্বক্ষণিক জনগণের দুঃখ দুর্দশার অবসানের লক্ষ্যে তাদের কাছে থাকার কারণেই রাজশাহীবাসী আমাকে দাঁড় করিয়েছেন। এই দেশের জন্য আমি আমার জীবন বাজি রেখে জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং মুক্তিযুদ্ধ করেছি 71 সালে। আমি রাজশাহীবাসীকে সাথে নিয়ে চিরকাল রাজশাহীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন ফোরামে তুলে ধরেছি এবং অপূর্ণ দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই জন্য রাজশাহীবাসীর চাহিদা সম্পর্কে অন্য কোনো প্রার্থী আমার চেয়ে ভালো জানে বলে আমি মনে করি না। এতকাল জনতার মিছিলে দাঁড়িয়ে রাজশাহীর যেসব দাবি দেওয়া নিয়ে লড়াই করেছিলাম, আমি মেয়র নির্বাচিত হলে সেগুলোর বাস্তবায়ন করব। মোহাম্মদ মাসুদুল হক ডুলুর কাছে তার প্রার্থিতা সম্পর্কে সরাসরি প্রশ্ন যদি থাকে। হ্যাঁ, আপনি হ্যাঁ। আচ্ছা, মেয়র সাহেব যারা হবেন তাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, রাজশাহী একটা বিভাগীয় শহর, মোহাম্মদ মাসুদুল হক ডুলুর কাছে সরাসরি প্রশ্ন। অল ওয়ান।
আচ্ছা, রাজশাহীর উত্তরাঞ্চলে একটা এয়ারপোর্ট আছে। এই এয়ারপোর্টে কিন্তু গত ডিসেম্বর মাসে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা কি এটা চেষ্টা করবেন যে কেন্দ্রের সঙ্গে কথা বলে পুনরায় বিমান সার্ভিস চালু করা যায় কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আপনি। কৃষিভিত্তিক ইপিজেড মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী চট্টগ্রাম ট্রেন নৌ সার্ভিস চালু, তারপরে রাজশাহীতে পাইকারি কাঁচা বাজার, টাউন সার্ভিস, যাত্রী ছাউনি, বিকল্প জ্বালানি, শহর রক্ষা বাঁধ, এগুলোর ব্যাপারে আপনি পরিকল্পনা কি? ধন্যবাদ। আপনি। হ্যাঁ, সুস্থ সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক পরিস্থিতির উন্নয়নে আপনি কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ। আপনার ঠিক পিছনে, আপনার ঠিক পিছনে। মাদক এবং চোরাচালানটা বন্ধের ব্যাপারে আপনার কি পরিকল্পনা আছে? ধন্যবাদ। মোহাম্মদ মাসুদুল হক ডুলু, 4টে প্রশ্ন এসছে, আপনি যদি মনে করিয়ে দিতে চান, মনে করিয়ে দেওয়া দরকার হয় আমি বলতে পারি। এয়ারপোর্ট সম্পর্কে, তারপরে কৃষিভিত্তিক ইপিজেড, মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, সংস্কৃতি চর্চার জন্য কিছু করবেন কিনা, এবং মাদক দ্রব্য এবং চোরাচালান বন্ধের জন্য কি করবেন। যারা প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ। এখানে বিমানবন্দর চালু হয়ে যাওয়ার পেছনে আমি যতটুকু কারণ জানি, সেখানে যাত্রী হয় না, আর এখান থেকে তো কোনো পণ্য বিদেশে পাঠানোর কোনো চিন্তাই করা যায় না। মানে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোনো পণ্য কিন্তু এখানে আমরা এক্সপোর্ট করার জন্যে কোনো কার্গো আমরা কিন্তু কখনো আহ্বান করি নাই। আর যাত্রী কমে গেছে এই জন্যে সপ্তাহে 2 দিন পর্যন্ত চালিয়ে এখন একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যাত্রা করেন, বিমান চালু হবে, আপনারা প্যাসেঞ্জার হন, বিমান চালু হবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু মেয়র হিসাবে নিশ্চয়ই সেখানে আপনার কিছু করার নেই। না, আছে, নিশ্চয়ই আছে। যদি মেয়রের এখতিয়ারের মধ্যে পড়ে না। না, আমি এটা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমি দেন দরবার করব। আর সংস্কৃতির বিষয়ে আবার যে বোন প্রশ্ন করেছেন, আমি একটু বলে জানিয়ে দিতে চাই যে আমি কিন্তু নিজেই একজন সংস্কৃতি মানুষ। আমি কিন্তু নাটক, যাত্রা, সিনেমা করা মানুষ। তো সেই ক্ষেত্রে আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি নির্বাচিত হলে সাংস্কৃতিক অঙ্গনে আমি কতটুকু অবদান রাখবো এটার ফলাও করে বলার কোনো কারণ থাকে না। প্রশ্ন এসেছে মাদক চোরা কারবারের, মাদক আর চোরা কারবারের প্রশ্ন এসেছে। মাদকটা একটা আন্তর্জাতিক সমস্যা হয়েছে, আমাদের মাদকটা আন্তর্জাতিক সমস্যা হয়েছে, এবং এটা কিন্তু রাজশাহীটা একটা ট্রানজিটও হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমরা নির্মূল করতে চাই, তাহলে প্রত্যেকটা পরিবারকে নিজ নিজ পরিবারের যারা মাদক সেবী তাদেরকেই কিন্তু যত্নবান হতে হবে। আর এছাড়া প্রশাসন আছে, কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট দিব। সিটি কর্পোরেশন, আমি নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাদক এবং চোরাচালানকে বন্ধ করার জন্য আমি আপনাদের পদক্ষেপকে সাপোর্ট দিব এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য দিব। ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন ছিল, ওই যে কৃষিভিত্তিক ইপিজেড করার জন্য বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য কিছু করবেন কিনা? ইপিজেডের আমাদের দরকার ছিল, এটা আমি এটা অবশ্যই আমরা এই যে ইয়ার জন্য। ধন্যবাদ। আপনি উদ্যোগ নেবেন সেটাই বলছেন? জি। আপনি কি করবেন? না, এটা অবশ্যই আমি আমাদের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে অবশ্যই এটার উদ্যোগ নিব। ধন্যবাদ। মোহাম্মদ রেজাউন নবী দুদু, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন এবং আপনি কি দিতে পারবেন রাজশাহীর নাগরিকদেরকে যেটা অন্য প্রতিদ্বন্দ্বীরা দিতে পারছেন না বা পারবেন না? রাজনৈতিক পরিবারেই আমার জন্ম। আমার বাবা ছিলেন রাজশাহী পৌরসভার ভাইস চেয়ারম্যান। তার রাজনৈতিক ও সমাজসেবামূলক চিন্তাধারা আমাকে গভীরভাবে প্রভাবিত করে। আমি প্রায় 20 বছর যাবৎ 9 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার এবং প্রায় 14 মাস যাবৎ ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করছি। এই 14 মাসে যে সময়টা আমি দায়িত্ব পালন করেছি, আপনারা সকলে জানেন, খুব কঠিন সময়। এই সময়ের মধ্যে আমি কর্পোরেশনের অনেক অনিয়ম এবং অপব্যয় রোধ করতে সক্ষম হয়েছি। তাই আমি মনে করি ওই চেয়ারে একজন সৎ লোক যদি বসেন, তো এই প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন এবং নাগরিকের যে 6টা অধিকার আছে, এই সুবিধা অবশ্যই দিতে পারবেন। ধন্যবাদ। মোহাম্মদ রেজাউন নবী দুদুর কাছে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আপনি।
কিছুক্ষণ আগে আমরা জানলাম যে রাজশাহী মাদক এবং চোরাচালানির ট্রানজিট, শুধু চোরাচালানি ট্রানজিট নয়, নারী এবং শিশুর ট্রানজিট হিসাবে এই রাস্তাটা কাজ করতেছে। মেয়র নির্বাচিত না হয় সাধারণ মানুষ হিসেবে আপনাদের করণীয় কি? ধন্যবাদ। হ্যাঁ, আপনি। মেয়র কাছে আমার এই রাজশাহী রেশম শিল্প কারখানার ব্যাপারে আপনি কি উদ্যোগ নিয়েছেন? বন্ধ ছিল, এই চালু করার জন্য কি উদ্যোগ নিয়েছেন, আর আগামীতে কি উদ্যোগ নেবেন মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, আপনি। রাজশাহী সিটি কর্পোরেশনের আমরা দেখতে পাচ্ছি যে কাজের মান, যে গুণগত মান আছে সেটা খুবই নিম্ন, এবং রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় 30% জনবল এমনি বসে আছে যারা কাজ না করে বেতন নিচ্ছে। এদেরকে জনশক্তিতে কিভাবে আপনি রূপান্তরিত করবেন, এ ব্যাপারে আমরা আপনার কাছে জানতে ধন্যবাদ। চাচ্ছি। আপনি। ধন্যবাদ। অনেক সমস্যা, তার মধ্যে আমি মনে করি জ্বালানি সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট রাজশাহী শহরে। আমরা যেখানে বনায়ন কর্মসূচিতে সমস্ত দেশকে উদ্বুদ্ধ করছি, সেখানে সমস্ত কাঠ কেটে রাজশাহীর জনগণ জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আমাদের কাছে সবার কাছে একটা করে কার্ড আছে আমাদেরকে সিলিন্ডার দেওয়ার জন্য, সরকার কর্তৃক নির্ধারিত একটা দাম আছে, কিন্তু সেই সিলিন্ডার বাইরে প্রচুর দামে আমাদের কিনতে হয়। এ ব্যাপারে আমাদের মাননীয় মেয়র মহোদয়দের কি কর্তব্য? ধন্যবাদ। রেজাউল নবী দুদু, প্রশ্নগুলোর বিষয়ে যদি উত্তর দেন। বলেন। একটা নারী ও শিশু ট্রানজিট পয়েন্ট হিসাবে এটা ব্যবহৃত হয়। আপনি যদি মেয়র নির্বাচিতও না হন তাহলে কি করবেন? যেহেতু আমি সমাজসেবামূলক কাজ করি, আমি এটা বিভিন্ন এনজিও কাজ করে আমি জানি, আমার তরফে থেকে আমি সাহায্য করব তাদেরকে। আর রেশম বোর্ড যে বন্ধ হয়ে গেছে, রেশম উন্নয়ন, এটা অনেক দিন আগে হয়েছে, এটা বন্ধ আছে। যদি আমি মেয়র হই এটা চালুর জন্য ব্যবস্থা করব। আপনি 14 মাস ধরে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে রয়েছেন বলছেন, কাজের মান অত্যন্ত নিম্নমানের অভিযোগ উঠেছে এবং 30% জনবল বসে আছে, উদ্বৃত্ত, কোনো কাজ নেই। কাজের মানের ব্যাপারে আমি এখন চ্যালেঞ্জ করতে পারি যে অন্তত 90% ঠিক হচ্ছে। আর গ্যাস সিলিন্ডার এখানে নির্ধারিত দামে পাওয়া যায় না, সেক্ষেত্রে মেয়র হিসাবে কোনো ভূমিকা থাকবে? গ্যাসের ব্যাপারে আর একটা আমি বলি, কারণ যেহেতু আমি দায়িত্বে আছি, গ্যাসের কাজ চলছে এবং 2010-এর জুন মাসের মধ্যেই রাজশাহীতে গ্যাসের লাইন চলে আসবে। হ্যাঁ, ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন এবং নগরবাসীকে আপনি কি অতিরিক্ত দিতে পারবেন যা অন্য প্রার্থীদের দেওয়ার ক্ষমতা নেই বা দিচ্ছেন না? মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মেয়র প্রার্থী, আমার প্রতীক মাছ। আমি 1978 সালে কমিশনার নির্বাচিত হয়ে 1984 সালে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে রাজশাহী সিটি কর্পোরেশন, যেখানে আজ প্রার্থী হয়েছি, আমার নেতৃত্বাধীনে সিটি কর্পোরেশনের জন্ম হয় এবং আমি 3.5 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রাজশাহীর উন্নয়নের ক্ষেত্রে RDA এর মাধ্যম দিয়ে আজ যে সরলীকরণ রাস্তা সাহেব বাজারে দেখছেন আমার নেতৃত্বে, এবং ইঞ্জিনিয়ারিং কলেজের যে বাইপাস রাস্তা রাজশাহীর, যেটা হাতিডোবায় বন্ধ হয়েছিল, মন্থর হয়েছিল গতি, আমার নেতৃত্বাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে মূল রোডের সাথে সংযুক্ত হয়। রাজশাহী পৌরসভাকে তৎকালীন সময়ে স্বনির্ভরশীল করার লক্ষ্যে আমি নিউ মার্কেটকে দুতলা মার্কেটে পরিণত করি এবং সেখানে মানুষের কর্মসংস্থান হয়। এবং আমি রাজশাহী RDA এর সহায়তায় RDA মার্কেট সাহেব বাজারে প্রতিষ্ঠিত করি, যেখানে মানুষের কর্মসংস্থান। প্রার্থিতা সম্পর্কে যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, সামনে। বিভাগীয় নগরী হলেও রাজশাহী অন্যান্য বিভাগীয় নগরীর তুলনায় যথেষ্ট পিছিয়ে রয়েছে এখনো। আপনি মেয়র নির্বাচিত হলে এক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ। আপনি। আমরা বিগত দিনে দেখেছি মেয়র সাহেব আবার MP হচ্ছেন, আপনি মেয়র হলে এরকম ইচ্ছা আছে কি? আপনি। আপনার সামনে। আপনি মেয়র নির্বাচিত হলে আপনার দপ্তর দুর্নীতিমুক্ত রাখার জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আপনি। আপনি যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেন, এগুলো যদি পূরণ করতে না পারেন তখন কি করবেন? ধন্যবাদ।
4টে প্রশ্ন এসছে। বিভাগীয় নগরী হিসাবে রাজশাহী অনেক পিছিয়ে আছে, কেন? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আর মেয়র হওয়ার পরে এমপি হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? দুর্নীতিমুক্ত রাখার জন্য কি করবেন? আর আরেকটি প্রশ্ন সর্বশেষ যেটা এসছে তা হলো, আপনার প্রশ্নটা যদি আবার ব্যর্থ হলে আপনি কি করবেন? হ্যাঁ, প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে কি করবেন? আমি এমপি হওয়ার কোনো সদিচ্ছা নেই। মেয়র নির্বাচিত হওয়ার পরে এমপি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, যেহেতু আমি নগরবাসীকে খুব আন্তরিকভাবে এবং এটা আধুনিক মডার্ন একটা নগরায়ণ জীবন শুরু করবে, এই জন্য আমার আর কোনো ইচ্ছা নেই। আর একটি প্রশ্ন আছে কি যেন? বিভাগীয় শহর হিসাবে রাজশাহী অনেক পিছিয়ে আছে। পিছিয়ে আছে, রাজশাহী বিভাগীয় শহর হিসাবে পিছিয়ে আছে। এটা উন্নয়নের, এটাকে বিভাগীয় শহরের পরিপূর্ণ মর্যাদা দিতে হলে ইলাইটস অফ দি পিপুল এবং 30 জন কাউন্সিলর এবং মেয়র হিসাবে আমি নির্বাচিত হলে তাদের সমন্বয়ে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন সহ যদি গভর্নমেন্টের কাছে ফাইট দিতে হয়, তাহলে আই উইল ফাইট দি গভর্নমেন্ট। আর দুর্নীতিমুক্ত রাখার জন্য কি করবেন? দুর্নীতিমুক্ত প্রশাসন, যেটা আমার ইলেকশন ম্যানিফেস্টোই বলা আছে যে আমি দুর্নীতিমুক্ত, যেহেতু আমি লোকটি আমার বাল্য জীবন থেকে স্টিল নাও আমি দুর্নীতিমুক্ত মানুষ, সুতরাং আমার প্রশাসন হবে দুর্নীতিমুক্ত। এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে কি করবেন? হলে জবাবদিহিতামূলক প্রশাসন সৃষ্টি করব, যাতে করে দুর্নীতি থাকবে না। পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে কি করবেন? পরিকল্পনায় বাস্তবায়নে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোনো সম্ভাবনাই নেই। ধন্যবাদ। আজকের এই সংলাপে যেসব প্রার্থীরা অংশ নিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে গতকাল একই সময়ে এই একই স্থানে ব্যালটে নামের বর্ণানুক্রম অনুসারে প্রথমে যে 8 জনের নাম থাকছে, সেই 8 জন আখতারুজ্জামান বাবলু, এইচএম খায়রুজ্জামান লিটন, নাসির আহমেদ বিদ্যুৎ, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল মতিন খান, মোহাম্মদ আবুল কালাম আজাদ বাবু, মোহাম্মদ এনামুল হক ও মোহাম্মদ দুরুল হুদা ভোটারদের মুখোমুখি হয়েছিলেন। নির্বাচনী সংলাপের পরের অনুষ্ঠান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মহানগরী খুলনায় আগামী 26শে জুলাই শনিবার। আশা করি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সরাসরি সেই সম্প্রচারেও আপনাদের সঙ্গ পাব। নির্বাচনী সংলাপ প্রযোজনা করলেন বিবিসি বাংলার ওয়ালিউর রহমান মিরাজ। মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।